জ্যোতি বসু যে রকম ভাবে বামপন্থাকে ধারণ করতেন, তার প্রয়াত হবার 17 বছর পরে আপনারা সেই ভাবনাটাকে সমাজের সব স্তরে প্রসারিত করতে বা পৌঁছে দিতে যে প্রয়াস নিচ্ছেন, আপনার মনে হয় যে আজকের এই সামাজিক বাতাবরণের মধ্যে সেই প্রয়াস সার্থকতা পাবে? ঠিক সবটাই কঠিন, দুরূহ। কিন্তু জ্যোতি বসু মানে হচ্ছে দুরূহ কাজকে অতিক্রম করা। মেমোরিয়াল একটা লেকচার দিয়েছিলেন, সেই লেকচারে তিনি 21 শতাব্দী কিভাবে হতে পারে বামপন্থীদের কাছে সেটার ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। ঠিক এই সময় জ্যোতি বসুর ভাবনাকে ধরে আপনারা যে চারপাশে তো প্রতিকূলতা, বলছে বামপন্থীদের কোনো প্রাসঙ্গিকতা নেই, আপনাদের মনে হচ্ছে বিষয়টা সেরকম নয়, আসলে বামপন্থীদেরই প্রাসঙ্গিকতা। বামপন্থীরাই ক্রমান্বয়ে প্রাসঙ্গিকতা বাড়ছে আর দক্ষিণপন্থার প্রাসঙ্গিকতা কমছে। 17 বছর পার হয়ে গেছে, জ্যোতি বসু প্রয়াত হয়েছেন। তার ভাবনা, তার চিন্তাকে সমাজের সব স্তরে ছড়িয়ে দেবার জন্য বাম কর্মী এবং সমর্থকরা নতুন ভাবে প্রয়াস করছেন। জ্যোতি বসু গবেষণা কেন্দ্র এবং রিসার্চ সেন্টারের মধ্য দিয়ে সেই ভাবনাকে কতটা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে, আজ আমাদের সঙ্গে রয়েছেন বামপন্থী কর্মী, বামপন্থী নেতা রবীন দেব। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। রবীন দা, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে জ্যোতি বসু যে রকম ভাবে বামপন্থাকে ধারণ করতেন, তার প্রয়াত হবার 17 বছর পরে আপনারা সেই ভাবনাটাকে সমাজের সব স্তরে প্রসারিত করতে বা পৌঁছে দিতে যে প্রয়াস নিচ্ছেন, আপনার মনে হয় যে আজকের এই সামাজিক বাতাবরণের মধ্যে সেই প্রয়াস সার্থকতা পাবে? খুব কঠিন তো চারপাশের পরিস্থিতি। ঠিক সবটাই কঠিন, দুরূহ। কিন্তু জ্যোতি বসু মানে হচ্ছে দুরূহ কাজকে অতিক্রম করা, কঠিনটাকে কিভাবে সহজ করা যায় মানুষের সহযোগিতায়, নিজের জীবন চর্চা, নীতি, আদর্শ, মূল্যবোধ এ দিয়ে তিনি একটা অবস্থান রেখে গেছেন। তিনি আমাদের ভারতবর্ষের রাজনীতিতে তার 96 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, 2010 সালের 17 জানুয়ারি পর্যন্ত। স্বাভাবিকভাবেই তিনি একটা প্রতিষ্ঠান, আন্দোলন, সংগ্রাম, সংগঠন। সুতরাং বামপন্থা তো একটা মানে প্রবাহ। এক একটা সময় যে কথা ব্রিটিশ আমলে কাস্তি কবি দীনেশ দাস বলেছিলেন যে দক্ষিণ দিক যত ইঙ্গিত দিক, দক্ষিণ হাওয়ার দিক যত হাতছানি, ও পথে হবে জানি রাহা জানি, উল্টো সড়কে চলো ঠিক নির্ভীক, দক্ষিণ পথে মিলেও যদি দক্ষিণা, ভেবে দেখো সেই পথ ঠিক কিনা, বন্ধু তোমার পথ নয় দক্ষিণে, বাম পথ নিয়েছিলে। এটা কাস্তি কবি দীনেশ দাসের এই কবিতা জ্যোতি বসু নিজে হৃদয়ঙ্গম করেছেন এবং সেটাকে প্রয়োগ করেছেন। এই দক্ষিণপন্থার বিরুদ্ধে চিরকাল মুখর ছিলেন এবং এই দক্ষিণপন্থার বিরুদ্ধে লড়াই করতে করতে আবার বামপন্থার মধ্যে ভুল ভ্রান্তি, বিচ্যুতি, বিকৃতি, তার বিরুদ্ধেও তিনি লড়াই করেছেন। শুধু নিজে লড়েছেন, নিজেকে তৈরি করেছেন তাই নয়, এই অসংখ্য অনুগামী, সমর্থক, দরদি এবং জনতার মধ্যে তার প্রভাব ছিল। ফলে আজকে তার জীবনাবসান হয়েছে আজ থেকে 16 বছর আগে, 17 তার প্রাণ দিবস। স্বাভাবিকভাবেই এই যে 16 বছর ধরেও আমরা তার অনুপস্থিতিতে আমরা জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্র গঠন করে আর তার জন্য জমি নিয়েছি এই নিউ টাউনে, যেটার নাম আমরা 2010 সালে জ্যোতি বসু নগর করা হয়েছিল প্রণব মুখার্জি থেকে, তখনকার কেন্দ্রীয় মন্ত্রী তাদের উপস্থিতিতে। কিন্তু গেজেট নোটিফিকেশন হওয়ার পরেও মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা হওয়ার পর তারা নাম পাল্টে দিয়ে আবার নিউ টাউন করেছে। আমরা আছি এখানে 5 একর জমির উপর আমরা এই জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্র করেছি এবং এই 16 বছর তারকে আমরা হারিয়েছি। কিন্তু এই 16 বছরের মধ্যে তার জীবনাবসান 2010 সালের 17 জানুয়ারি হওয়ার পরেই আমরা এই ট্রাস্ট গঠন করি, এই সংস্থাটা গঠন করি এবং তারপর জমি চাই। আর তখনকার যিনি আবাসন মন্ত্রী ছিলেন
গৌতম দেব তার কাছে, তিনি আমাদের অ্যালট করেন, আমরা টাকা দিই। 2011 সালে 4,15,00,000 টাকা দিয়ে দিই। তারপর সেই টাকা দেওয়ার পরও কিন্তু যখন সরকার বদলে যায় তখন আর সেটা থাকে না। ফলে স্বাভাবিকভাবেই তারা অনেকদিন 9 বছর আমাদেরকে সময় নিলেন। এই 9 বছর সময় নেওয়ার পর আমরা শেষ পর্যন্ত 2019 সালে বর্তমান মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী তার সম্মতি পাই, এবং সেটাও আবার প্রসেস হিসেবে কার্যকরী করতে। এই যে 2021 সাল থেকে আমরা কাজ শুরু করি, 24 সালের জানুয়ারি মাসে সীতারাম ইয়েচুরি, সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি, তিনি শিলান্যাস করেন এই 17ই জানুয়ারি প্রয়াণ দিবসে, আজ থেকে 2 বছর আগে। তারপর 25 সালের 17ই জানুয়ারি আমরা প্রথম পর্বের ভবন উদ্বোধন করি, যেই ভবনে আমরা বসে এখন কাজ করছি। এবং স্বাভাবিকভাবেই এর মধ্য দিয়ে আমরা, যেটা আপনি বললেন যে বামপন্থার এত বছর পরেও, এটা একটা প্রক্রিয়া, এটা একটা মতবাদ, এটা কখনো এগোয় কখনো পিছু হয়, কিন্তু আলটিমেটলি এগোবে, কারণ পৃথিবীর গতিটা হচ্ছে সেই জায়গায় আলটিমেটলি। এটাই জ্যোতি বসু শিখিয়েছেন, এবং জ্যোতি বসু সবসময় হচ্ছে প্রতিকূলতার উল্টো দিকে দাঁড়াতে হবে। অতিক্রম করার জন্য কিভাবে ভেদ করা যায় মানুষকে সঙ্গে নিয়ে, সেই রাস্তা খুঁজেছেন। তিনি মেমোরিয়াল একটা লেকচার দিয়েছিলেন, সেই লেকচারে তিনি 21 শতাব্দী কিভাবে হতে পারে বামপন্থীদের কাছে, সেটার ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন, যার একটা সেটাই আজকে বর্তমান সময়ে 21 শতাব্দীর আজকে যখন এই 26তম বর্ষ চলছে, এই স্বাভাবিকভাবেই যেমন ওনার 17তম প্রয়াণ দিবস, তেমনি 21 শতাব্দীরও 26তম বর্ষ। স্বাভাবিকভাবেই 26তম বর্ষে এই বামপন্থা কতটা আরো বেশি প্রাসঙ্গিক, এটা মানুষ উপলব্ধি করছেন। এবং আমাদের যে আমরা 2021-এর পর থেকে আমরা যে এই চর্চা শুরু করেছি, আমরা কিছু সেমিনার করেছি, কিছু গবেষণাপত্র 2025-এর 17ই জানুয়ারি যখন আমরা উদ্বোধন করি, তখন আমাদের তরুণ গবেষকরা কর্মসংস্থান নিয়ে গভীরে গিয়ে গবেষণা করে গবেষণাপত্র প্রকাশ করেছেন। আবার এখন সেমিনার হচ্ছে, যেমন আমরা এখানে সেমিনার করেছি সুন্দরবনকে নিয়ে, সুন্দরবনের কিভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সুন্দরবনে যে ভাঙন এইসব করে যারা জঙ্গল, ফরেস্ট, এগুলি কি করে রক্ষা করা যায়, এবং তা নিয়ে আলোচনা হয়েছে, বিশেষজ্ঞরা আলোচনা করেছেন, ডকুমেন্ট তৈরি হয়েছে। 2025-এর 9ই জুন এখানে সেমিনার হয়েছে। আবার গত 27শে ডিসেম্বর আমরা জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে একটা সেমিনার করেছি, যেটা হচ্ছে জল, জঙ্গল, বন, এগুলি নিয়ে আমাদের পরিবেশ, উত্তর বাংলার উন্নয়ন কিভাবে ঘটানো যায় তা নিয়ে একটা বিশেষজ্ঞের মতামত নিয়ে একটা করা হয়েছে। ফলে এইগুলি একটা নবীন মাঝবয়সী, যেটা আপনি বলেন তরুণতর অংশের মধ্যে প্রভাব, এই যখনই এইসব আলোচনা হচ্ছে বিকল্প, মনে করুন ভারতবর্ষে সংবিধান তৈরি হওয়ার পর যখন B.R. আম্বেদকর সংবিধান তৈরি করেছিলেন, তার নির্দেশাত্মক নীতিতে 45 নম্বর ধারায় তারা লিখেছিলেন যে 10 বছর মধ্যে 14 বছর ছেলে মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা। তাহলে 50 সালের সংবিধান, 10 বছর মানে 60, তো 60ও হয়নি, 70ও হয়নি, 75ও হয়নি, হয়েছে কবে? 77-এ যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছে। সকলে শিক্ষার জন্য আন্দোলন করেছেন, ছাত্রদের, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের তারা সংগঠিত করেছেন, শ্রমিক, কর্মচারী, ক্ষেতমজুর, কৃষক সংগঠিত করেছেন, দাবি করেছেন। আবার যখন সরকারে এসছেন, মানুষের রায় নিয়ে তা প্রয়োগ করে দেখিয়েছেন করা যায়। প্রথম করেছিলেন EMS নন্দীবারের নেতৃত্বে কেরালার সরকার, আর দ্বিতীয় আমাদের রাজ্যে প্রথম করেছেন জ্যোতি বসু। প্রথম 8ম শ্রেণী, তারপরে 10ম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, প্রথম দফাতেই এই দ্বাদশ শ্রেণীর মধ্যে, তাহলে করা যায়। এটা বামপন্থীদের বিশ্বাস তৈরি করছে। এখন যারা লেখাপড়া করছেন, এখন যে স্কুল কলেজে যেহেতু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে কেন্দ্র তার নয়া শিক্ষানীতির নামে, আর রাজ্য তো শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার সাথে জড়িত আধিকারিকরা তারা কেউ জেলে বেলে এভাবে আছে এই অপেক্ষার মধ্যে। কিন্তু জ্যোতি বসু মানে শিক্ষা, পার্থ দে শিক্ষামন্ত্রী, শম্ভু ঘোষ শিক্ষামন্ত্রী, কান্তি বিশ্বাস শিক্ষামন্ত্রী, অচিন্ত রায় শিক্ষামন্ত্রী, তারা একটা রাস্তা দেখিয়ে গেছে। আমাদের নিমাই মাল গ্রন্থাগার মন্ত্রী, মঞ্জুকর মন্ত্রী, তারা একটা রাস্তা দেখিয়ে গেছে, ছায়াবেড়া একটা রাস্তা দেখিয়ে গেছে। এইগুলিকে একটা প্রবাহ তৈরি করেছে, মানে আমি বলছি প্রবাহ তৈরি করেছে। এইটা এখনকার সমাজের মধ্যে যারা আছেন বিশেষজ্ঞ, আজকে এখানে সকাল 11 তারিখে আমাদের বসে আঁকা হয়েছে, তাতে ছবি আঁকতে বলেছে মিছিল নিয়ে, তারা নিজে অভিজ্ঞতায়, বাচ্চা ছেলে মেয়েরা তারা যা ছবি এঁকেছে, এই ছবি আমরা একদম দেখলাম, প্রদর্শন করেছি। তেমনি আজকে যে তাৎক্ষণিক বক্তৃতা হবে,
সেই বক্তৃতা জানেন যে এটা তো তাৎক্ষণিক, সেই লটারিতে উঠবে তারা তখন বলবেন। সুতরাং এই যে গুণাবলী আছে এগুলির মধ্য দিয়ে মানে আমি বলছি অরবিন্দ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে ঠিক এই সময় জ্যোতি বসুর ভাবনাকে ধরে আপনারা এই যে চারপাশে তো প্রতিকূলতা, বলছে বামপন্থীদের কোনো প্রাসঙ্গিকতা নেই, আপনাদের মনে হচ্ছে বিষয়টা সেরকম নয়, আসলে বামপন্থীদেরই প্রাসঙ্গিকতা আছে সেটাই। বামপন্থীরাই ক্রমান্বয়ে প্রাসঙ্গিকতা বাড়ছে, আর দক্ষিণপন্থার প্রাসঙ্গিকতা কমছে যতই সামনে দেখতে লাগে। যতই ছাপিয়ে, কারণ এরা কোনো লাগে একটা কথা বলেছিলেন না, যার যার বেশি অসারতা, অসারের তর্জন গর্জন সার, এমটি ভেসল সাউন্ড মাছ, অসারের তর্জন গর্জনই সার। এই যেমন এখন নরেন্দ্র মোদী বলছেন ভারত এগিয়েছে সারা পৃথিবীর বিক্রি, তারা এই মন কি বাত থেকে শুরু করে সমস্ত প্রতিদিন উদ্বোধন করছেন, ভাষণ দিচ্ছেন, রেডিওতে টিভিতে বলছেন। অথচ উনি যখন প্রধানমন্ত্রী হলেন 2014 সালের মে মাসে, তখন ভারতবর্ষে ডলারের তুলনায় দাম ছিল 43 পয়সা টাকার দাম, এখন 9 পয়সা নামিয়েছে। তো উনি তখন বলে যাচ্ছেন এগিয়েছে। সুতরাং এটা হচ্ছে ওই যে বললেন অসারের তর্জন গর্জন ঢাক পিটিয়ে যাচ্ছে। বামপন্থা মানে ওই যেটা সূর্যকান্ত মিশ্র সকালে বলার সময় বলেছেন, প্রয়োগ, কথা নয় কাজ, মানুষের জীবনে অভিজ্ঞতা, এটা হচ্ছে বামপন্থা। যদিও বলতেন মানুষ ভুল করে, মানুষই আবার তার সংশোধন করে। দিনের শেষে আসলে ইতিহাস তৈরি করে মানুষ, মানুষের উপর ভরসা আরো চেষ্টার থেকে ধ্বংসাত্মক আর কিছু হতে পারেনি, মানুষই ঠিক করবে। সেই মানুষই আমাদের গ্রহণ করেছে, 34 বছর সরকার চালাবার দিয়েছে। জ্যোতি বসুকে 8541 দিন মুখ্যমন্ত্রীর রেকর্ড তৈরি করার সুযোগ দিয়েছে। আবার সেই মানুষই বুদ্ধদেব পঞ্চায়েত 10.5 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদেরকে হারিয়ে দিয়েছে, আমরা মেনে নিয়েছি। মমতা ব্যানার্জি চালাচ্ছে, এখন মানুষ বুঝছে, আর ওইখানে কেউ আসছে আর সবাই বলছে কবে বদল হবে, মানুষ দেখবে। সুতরাং এইটা দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই জ্যোতি বসু সমাজ চর্চা এবং গবেষণা কেন্দ্র, যা দেখেছে বুঝেছে ঠিক কিনা, আর বুঝলেও হবে না প্রয়োগ করতে হচ্ছে কিনা, মানুষের জীবনের সাথে মিলছে কিনা, বেকারি দূর কমছে কিনা, লাঘব হচ্ছে কিনা, শিক্ষা প্রসার ঘটছে কিনা, সংস্কৃতি তার মূল্যবোধের সাথে মিলছে কিনা। এই যে শিক্ষা একটা হীরকখণ্ড রবীন্দ্রনাথ বলেছেন, তার থেকে সংস্কৃতির বিকাশ হয়, সেটা হচ্ছে কিনা, এটা মানুষ যাচাই করে দেখুন। যাচাই করে কাজের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে, প্রয়োগের মধ্য দিয়ে এবং বাধা অতিক্রম করার মধ্য দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করা, এটাই হচ্ছে আমাদের। আমরা শুনলাম রবীন্দ্র পরিষ্কার বলছেন প্রতিকূলতাকে অতিক্রম করে যাওয়াটাই বামপন্থার মূল লক্ষ্য। জ্যোতি বসু অবশ্যই তার ভাবনা দিয়ে, তার কাজ দিয়ে সেটা একটা পথ দেখিয়ে গেছেন, একটা দিক নির্দেশ করে গেছেন, সেই দিকেই তারা এগোতে চান, এটাই তাদের প্রত্যয়, তাদের বিশ্বাস।